ওরা রোকেয়া হলের মতো আর একটা ধামাকা চাচ্ছিল শামসুন্নাহার হলেও। তোমরা যদি দিনের আলো থাকতে থাকতে বের না হও, রাতের বেলা কি হবে সেই দায় প্রশাসন নেবে না। আন্দোলন বন্ধের জন্য ভয় ভীতি। আচ্ছা, আমি থ্রেট কল পেয়েছি ওই সময়টা প্রচুর। কেউ ঘোষণা দিক বা না দিক, এই এক দফা তখন মানুষের মুখে মুখে ঘুরছিল। এখন দাঁড়িয়ে আসলে আমি ওইটা পাল্লাতে মাপামাপি করতেও চাই না যে কাদের বেশি ভূমিকা কাদের কম ভূমিকা। আগস্টের 5টা দিনেই সবচাইতে বেশি ভরসা পেয়েছি আচ্ছা, যে এবার হচ্ছে নারীর অংশগ্রহণ, মানে সমাজের কোনো আপত্তি অংশগ্রহণে কখনো থাকে না, আপত্তিটা থাকে অংশীদারিত্বে। জুলাই শুধু একটা মাস নয়, জুলাই একটি আন্দোলন, জুলাই একটি বিপ্লব। জুলাই মানে গণ অভ্যুত্থান। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে জুলাই আন্দোলনের মতো বড় ইতিহাস নিশ্চয়ই সেটা আলোচনার সাপেক্ষ যে কম এরকম ঘটেছে। তো সেই জুলাইয়ের পেছনের কারিগর যারা, তাদের নিয়ে হাজির হয়েছি আমি, মনিরুল ইসলাম। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল স্টার নিউজের বিশেষ পডকাস্ট আয়োজন জুলাই কাস্টে। এবং আমাদের সাথে আজকে একজন বিশেষ অতিথি আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠনের তৎকালীন সমন্বয়ক এবং বর্তমান তিনি মাননীয় সংসদ সদস্য, জাতীয় সংসদ। আমাদের সাথে আছেন নুসরাত তাবাসসুম, এনসিপি নেত্রী। কেমন আছেন আপা? ভালো আছি। স্টার নিউজে স্বাগত আপনাকে। আমরা একটু আজকে এই যে জুলাই কাস্ট, নাম শুনেই নিশ্চয়ই বুঝতেছেন যে কী নিয়ে আসলে আলাপ হতে পারে। আমরা একটু সেই সময় আপনাকে একটু নস্টালজিক করে দিতে চাই, সেই সময়ের গল্পগুলো একটু ছোট করে বা আপনার মতো করে না, আপনার যেটা জানা সেটা একটু বলতে চাই। আপনারা দীর্ঘদিন ধরে বা অনেক দিন মিছিল করলেন, অবরোধ করলেন, সবশেষ ক্যাম্পাস যখন বন্ধ হয়ে গেল, তার আগে আপনি নির্যাতিত হলেন রাস্তার উপর। আমি সেই খবর সংগ্রহ করেছিলাম আমরা। তো ক্যাম্পাস যখন বন্ধ হয়ে গেল, তার ঠিক আগে একটা যদি বলি যে জুলাই আন্দোলনের সবচেয়ে একটা বড় প্রতিরোধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে। প্রথম আমার যেটা যদি ভুল না করি, রোকেয়া হলে প্রথম ছাত্রলীগ নেত্রীদের বের করে দেওয়া হয়। ওইটা পরে অন্য হলে সবাই ফলো করে, বিশেষ করে ছেলেরা। তো আপনি তখন শামসুন্নাহার হলে থাকতেন নিশ্চয়ই। তো ওই সময়ের এই যে মেয়েরা এগিয়ে এই ধরনের একটা বড় প্রতিরোধ, এই গল্পটা একটু বলেন না ছোট করে। এই স্পেসিফিক ঘটনার জন্য শামসুন্নাহার হলের সবাই আমার ওপরে খুবই ক্ষুব্ধ ছিল। আচ্ছা। এবং পরবর্তী জীবনে আমারও অনেক আফসোস হয়েছে। আমি জানি না, এখন তো সংসদে আছে একটা ভারী দায়িত্বশীল জায়গাতে, এই কথাটা অন ক্যামেরায় বলাটা আমার ঠিক হচ্ছে কিনা বলেন, সমস্যা নেই। তো এটা আমার তৎকালীন অনুভূতি হিসেবে ধরে নেবেন, ঠিক আছে? এখনকারটা ধরার দরকার নেই। আমার এই আফসোসটা আসলে হয়েছে পরে, যে আমার আসলে মেয়েদের কথা শোনা উচিত ছিল। ওরা রোকেয়া হলের মতো আর একটা ধামাকা চাচ্ছিল শামসুন্নাহার হলেও, কিন্তু আমি আসলে ওই সময় একটু অহিংস থাকার চেষ্টা করেছি। আমাদের হলের যে টিউটররা, হাউস টিউটর যারা ছিলেন, ম্যাডামরা সবাই খুব রিকোয়েস্ট করেছিল যেন আমাদের হলে ওই ধরনের আমরা কোনো ভায়োলেন্ট কিছুতে না যাই। কিন্তু তারপরেও মেয়েরা দারুণ প্রতিরোধ দেখিয়েছে। ওই দিন সন্ধ্যাবেলা আমরা হলের মধ্যে মশাল মিছিল করি, মেয়েরা স্লোগান দেয়। শামসুন্নাহার হলে অন্য হলের মতো ছাত্রলীগ এত বেশি প্রভাবশালী ছিল না। আচ্ছা। একটি বিল্ডিংয়ের একটি হল, মানে হলে 3টা বিল্ডিং, একটা বিল্ডিংয়ের একটা ফ্লোর তারা দখল করেছিল। তো ওই ফ্লোরকে লক্ষ্য করে মেয়েরা স্লোগান দেয়। তারপরে রাতের দিকে আস্তে আস্তে খবর যখন আসতে থাকে, আমাদের হলে এটা হয় কি, আমাদের হলে খবরটা এরকম ছিল যে আমাদের হলের হাউস টিউটর 2-1জন, আমি নাম নিব না, তারা এখনও রানিং হাউস টিউটর, দুঃখের বিষয়। যাই হোক, তারা ছাত্রলীগের মেয়েদেরকে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করছে। প্রভোস্টের বাসার মধ্যে দিয়ে তাদেরকে নিরাপদে, তাদের পুরো মাল সামান সমেতই তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এই খবরটাতে মেয়েরা খুবই ক্ষুব্ধ হয়। তার উপরে আন্দোলন চলছে, আমাদের একটা বিল্ডিংয়ের মেয়েদেরকে তালা দিয়ে রাখা হয়েছিল। আচ্ছা। আর আমি যে বিল্ডিংটাই থাকতাম, এটা সামনের দিকে, এটা আসলে তালা দিয়ে রাখার সুযোগ ওইভাবে ছিল না।
কিন্তু পেছনের দুটো বিল্ডিং তালা দিয়ে রাখার চেষ্টা করা হচ্ছিল, একটা বিল্ডিং এ তালা দেওয়া ছিল, একটা বিষয়, যখন রোকেয়া হলে যখন এই প্রতিরোধটা গড়ে উঠলো, ওটাই বলছি। ওই তাদের সাথে কি যোগাযোগ ছিল আপনাদের? যোগাযোগ 5টা হলের সাথেই ছিল। রোকেয়া হলের বিশেষ করে ওই 7ই মার্চ ভবন আর আমাদের এক্সটেনশন বিল্ডিং, এটার মাঝখানে দূরত্ব তো কয়েক হাত মাত্র, দেওয়ালের এপার ওপার। তো ওই পাশের সমস্ত তথ্যই আমরা এ পাশে পাচ্ছিলাম, বরং আরো ভয়াবহ আকারে আসতেছিল। মনে হয় রোকেয়া হলে মারপিট চলতেছে, কোন পক্ষ কাকে মারছে এটা তো বোঝা যাচ্ছিল না। তবে আমরা যেটা খবর পাচ্ছিলাম যে রোকেয়া হলের মেয়েদেরকে, আমরা যেহেতু আগের রাতে বের হয়ে এসেছিলাম, 16ই রাতটাও আমাদের বাইরে কাটানোরই পরিকল্পনা ছিল, তালা দিয়ে রাখা হচ্ছে, মেয়েদেরকে বেরোতে দেওয়া হচ্ছে না। এর মধ্যে রোকেয়া হলের এই ক্লিপগুলো সামনে আসে, খবরগুলো সামনে আসে, আর আমাদের হলে তখন অলরেডি ওই বিল্ডিংটাকে তালা দেওয়া। আর কয়েকজন দেখেছেও যে ম্যাডামরা কয়েকজনকে এরকম ব্যাগ ট্যাগ সমেত প্রভোস্টার বিল্ডিংয়ের মধ্যে দিয়ে বের করে নিয়ে যাচ্ছে। তো এই জিনিসটা মোটামুটি হলের মধ্যে খুব একটা রিপারকেশন তৈরি করে। আমার ব্যাচমেট, বান্ধবী, সহযোদ্ধা আশরেফা খাতুন, আশরেফাকে সম্ভবত আপনারা চেনেন, এখন অনেকেই চেনে। আশরেফা মিড বিল্ডিংয়ে থাকতো, ঠিক যেই ফ্লোরটা দখল করে রাখা ছিল ছাত্রলীগের, তার ওপরের ফ্লোরে। ও ওখান থেকে মেয়েদের নিয়ে প্রতিরোধটা প্রথম শুরু করে। আচ্ছা, আমি বরং ম্যাডামদের সাথে একটু সংলাপের চেষ্টা করতেছিলাম যে ম্যাডাম দেখেন, এরকমভাবে ওদেরকে আপনারা বের করে নিয়ে গেলে মেয়েরা আরও বেশি ক্ষুব্ধ হবে, তার থেকে আপনারা ওদেরকে অন্তত সরি হইতে বলেন, বা যদি বের হয় মুসলেকা সই করে যেন বের হয়, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমি খুবই সরি ক্যামেরার মাধ্যমে আপনাদের, আমি শামসুন্নার হলের মেয়েদের কাছে খুবই সরি। ওই দিন রাতে অহিংস থেকেছে, অহিংস থাকাটা আমার হয়তো উচিত হয়নি। নেত্রীদের বের করে দেন নাই? না, বের করে তারপর দেওয়া হয়েছে। পরে আমরা 9 দফা লিখি, না 8টা দফা ছিল, 8 দফা আমরা লিখি হল কর্তৃপক্ষের কাছে। মেয়েরা ওদেরকে আটকে রাখে। তারপরে আমাদের ওই দিন রাতে প্রভোস্ট ছিল না, ভারপ্রাপ্ত প্রভোস্ট তার দায়িত্বশীলতার জায়গা থেকে আমি বলি দফাগুলো আমার সাজানো, আশরেফার নিজের হাতে লেখা। মেয়েদেরকে শোনানো হয় যে এই দফার সাথে সকলে একমত কিনা। যখন ওখানে নিরঙ্কুশ ঐক্যমত আমরা পাই যে এই দফার সাথে হলের প্রত্যেকটা মেয়ে একমত, তারপরে সেই মুসলেকাতে সই করিয়ে তারপরে শামসুনার হল থেকে ছাত্রলীগের মেয়েদেরকে বের করা হয়। মারধর কিছু হয়নি। আচ্ছা, এটারই আফসোস থেকে যাবে। পরবর্তীতে আসলে ক্যাম্পাসে তার পরের দিন ভয়াবহ কাণ্ড ঘটে, আপনারাও নির্যাতনের শিকার হন। তারপরে ক্যাম্পাস তো বন্ধ হয়ে গেল। তারপরে আপনি আসলে কোথায় গিয়ে উঠলেন, আসলে কই ছিলেন? 17 তারিখ একটা অদ্ভুত ট্রমাটিক দিন আমার জন্য। আমি এই কথাটা অফ ক্যামেরাতে অনেকের কাছে বলছি যে আমি পুরো আন্দোলনে মাত্র 2টো দিন তুলনামূলক নিশ্চিন্ত হয়ে ঘুমাতে গেছি। 2টা দিনই আমি ভয়াবহ বিপর্যয়ের খবরে আমার ঘুম ভাঙছে। একটা আমার গ্রেফতারের দিন, আর একটা হচ্ছে এই 17 তারিখ ভোরবেলা। আগের রাতটা ছিল আমাদের জন্য একটা বিজয়ের রাত। যদিও আমরা শহীদ আবু সাইদ সহ আরও 5 জনকে আমরা ওই দিন হারিয়েছি, এই বেদনার মধ্যেও ওই দিন আমাদের হলগুলোকে মুক্ত করা ছিল আমাদের জন্য একটি জয়ের বিষয়, উদযাপনের বিষয়। কিন্তু পরের দিন যেভাবে ক্যাম্পাসে সাউন্ড গ্রেনেড মেরে, ছড়া গুলি মেরে, পুলিশ দিয়ে আমাদেরকে বের করা হলো, এই ঘটনাটা খুবই ট্রমাটিক। আমি আর আশরাফা সম্ভবত হল থেকে লাস্ট বের হয়েছি, এবং শেষ মুহূর্ত পর্যন্ত আমরা বের হইতে চাচ্ছিলাম না। আমাদেরকে এরকম কথাও লাস্টে বলা হয়েছে যে তোমরা যদি দিনের আলো থাকতে থাকতে বের না হও, রাতের বেলা কি হবে সেই দায় প্রশাসন নেবে না। সেখান থেকে বের হয়ে সকলেই এক কাপড়েই বের হয়েছে। আপনি কোথায় গেলেন? আমি ওখান থেকে অনেক দূর ঘুরে ঘুরে ঢাকার মধ্যে চক্কর কেটে কেটে আমি মিরপুরে যাই। মিরপুরে ছিলাম, মিরপুর 2, ওই যে কোন আত্মীয়র বাসা নাকি কারো আশ্রয়ে? আত্মীয়র বাসাতে। আমার ফুপুর বাসায় গিয়ে আমি উঠি ইবনে সিনার পিছনে। তারপর সেখান থেকে বাকি আন্দোলনে আমি ওই অঞ্চলে মিরপুর 11, মিরপুর 10 ওই অঞ্চলে আমি বাকি আন্দোলনে সংযুক্ত ছিলাম। তারপর আপনি গ্রেফতারের ওই ঘটনাটা যদি একটু বলেন। আমার গ্রেফতারও ওই বাসা থেকে হয়েছে। হ্যাঁ, ওই বাসা থেকে হয়েছে। আর আমি যখন ডিবি ছাড়লো সেখান থেকে ফিরে এসেও আমি ওই বাসাতেই উঠেছিলাম। আচ্ছা, বাকি 5 দিন আন্দোলন আমি ওই বাসা থেকেই করেছি। গ্রেফতার হলেন কবে, কখন? 27 জুলাই, মানে দিবাগত রাত আর কি, 28 জুলাই
প্রথম প্রহর। তার আগে তো আসলে আমরা দেখেছি যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, আপনাদের বিভিন্ন সমন্বয়কদেরকে গোয়েন্দা সংস্থা থেকে ফোন দেওয়া হয়েছে, নানা ঘটনা প্রবাহ ঘটেছে। এর মাঝখানে সারা দেশ, সারা ঢাকা শহর রক্তাক্ত হতে শুরু করেছে। আপনি কখনো এরকম ফোন পেয়েছেন কিনা? হ্যাঁ, অসংখ্য, মানে প্রতিদিনই এরকম অ্যানোনিমাস কল দু একটা থাকতো। আমার কাছে ফোন গিয়েছিল, আমি ঠিক জানি না টিভি চ্যানেলের নাম নেওয়া উচিত হবে কিনা, সমস্যা নেই। আমার কাছে কয়েকটা টিভি চ্যানেলের সাংবাদিক পরিচয়ে ফোন গিয়েছিল, যেগুলো পরে আমি পরে এগুলা জেনেছি যে না, এগুলা সাংবাদিকদের ফোন ছিল না একেবারেই। ফোনগুলো এরকম হতো যে আমরা আপনাদের কথা প্রচার করব, আপনি কোথায় আছেন বলেন, আমরা সেখানে গাড়ি পাঠাবো, আপনাকে আমাদের স্টুডিওতে নিরাপত্তা দিয়ে নিয়ে আসবো। কারণ তখন তো ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জে ছিল এটা, যে আমাদের কথাগুলো দেশবাসীর কাছে তুলে ধরা, আমাদের দফাগুলো, আমরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছি, বিভিন্ন গুজব ছড়াচ্ছিল, এইগুলো ডিবাঙ্ক করা তখন আমাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। এবং বিশেষ করে আপনি তো ভালোই জানেন যে ওই সময়টাতে সাংবাদিকরা আমাদেরকে একেবারেই, বেশিরভাগ টিভি চ্যানেল, প্রিন্ট মিডিয়া আমাদেরকে কভার করেনি। তো এটা ছিল আমাদের জন্য একটা খুবই দারুণ টোপ। কভার হলে অনেক সময় নিউজ যেত না। হ্যাঁ, আমার মনে আছে 20-21 তারিখে আমি অনেকগুলো টিভি চ্যানেলে শুধু টিভির নিচ দিয়ে যে টিকা যায়, এখানেও শুধু একটা বাক্য আকারে যাক যে আমাদের আন্দোলন আমরা চলমান রেখেছি, বন্ধ করিনি, এইটুকুও করাতে পারিনি তখন। তো এটা আমাদের জন্য তো একটা দারুণ টোপ যে আমরা বক্তব্য প্রচার করব। এই টোপ আমাকে একাধিকবার দেওয়া হয়েছে, বিশেষ করে 18 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত আমি এই কলগুলো অনেক বেশি পেয়েছি। আন্দোলন বন্ধের জন্য কোনো প্রলোভন ওই সময়টা? আন্দোলন বন্ধের প্রলোভন না, আন্দোলন বন্ধের জন্য ভয় ভীতি। আচ্ছা, আমি থ্রেট কল পেয়েছি ওই সময়টা প্রচুর। আচ্ছা, বেশিরভাগই রাজনৈতিক নেতাকর্মীদের কাছ থেকে। আমার বাড়িতে ফোন দিয়েছিল হাসিনার ব্যক্তিগত সহকারীর, তিনি আমার সেই লোক ফোন দিয়েছিল হচ্ছে আমার এলাকার তখনকার যে আওয়ামী লীগের যে এমপি এবং আওয়ামী লীগের চেয়ারম্যান, তাদের কাছে। এমপি আওয়ামী লীগের ছিল না, যদিও আওয়ামী লীগ করতো, কিন্তু স্বতন্ত্র এমপি ছিল তখন। সে আর আওয়ামী লীগের যে আমাদের ওখানকার, আমার উপজেলার যে আওয়ামী লীগের নেতা, তাদের কাছে ঢাকা থেকে যোগাযোগ করেছিল। এখন আমি জানি না যে সরাসরি এখান থেকে করেছিল কিনা। আমার পরিবারকে ভয় ভীতি দেখানো, আরো অনেক ধরনের থ্রেট পাচ্ছিলাম, লোভ আমি পাইনি, প্রলোভন দেখানো হয়নি। তারপরে যখন গ্রেফতার হলেন, তো ডিবি অফিসের ওই সময়টা যদি একটু স্মরণ করেন, যে আপনারা কোনো টর্চার হয়েছিল আপনাদের উপরে, এবং সেটা কি ধরনের ছিল, বা আপনাকে তারা কি বলতো, রিমান্ডে নিয়েছিল? আমি আসলে ডিবি অফিসের মেমোরি রিকল করতে চাই না, এতটাই খারাপ অবস্থা। আমি বের হয়ে আসার পর আমি কয়েকটা জায়গাতে যেটুকু বলার আমি বলেছি, আমি গত 2 বছর ধরে এটা রিকল করতে চাচ্ছি না। আমার জন্য খুবই ট্রমাটিক। আচ্ছা, শারীরিক মানসিক যে আঘাতের মধ্যে দিয়ে আমি গিয়েছি, সেই আঘাত আমি কারোর সাথে তুলনায় যাব না। এই জুলাই আমাদের কাছ থেকে কয়েক শত প্রাণ নিয়েছে, আহত হয়েছে হাজারের ওপরে মানুষ, পরিবার হারিয়ে এতিম হয়েছে অনেক শিশু। এদের তুলনায় আমার বেদনা কিছুই না, কিন্তু আমার যেটুকু সেটুকু তো আমি আসলে এটা রিকল করতে চাই না। এটা আমার কাছে মনে হয় একই সাথে নিজের কষ্ট ফুলিয়ে ফেপিয়ে বলে অন্যদেরটা ছোট করা, এবং আমার জন্য যেটা, সেটা তো আমার জন্য বেদনাদায়ক। আমি নিজের বেদনা পুনরায় মনে করতে চাই না। আপনারা 6 জনকে কি আলাদা আলাদা কক্ষে রাখা হতো না? আমাকে আলাদা কক্ষে রাখা হয়েছিল, বাকিদের কখন, বা এই যে আপনারা যে কয়দিন ছিলেন, তো এর মধ্যে একেবারে সামনাসামনি হয়েছিলেন কতদিন, বা কতবার? প্রথমবার সামনাসামনি করা হয় যখন ওই যে ভিডিওটা নেয় আমাদের তখন। হ্যাঁ, তারপরে তো সেখান থেকে ভাতের হোটেলে নাটকটা করানো হয় আমাদের দিয়ে। আচ্ছা, তারপরে আমাদেরকে একবার একত্রিত করা হয়েছিল, ছেড়ে দেওয়া হয় এরকম ওই সময় মনে হয় বুধবার রাতে আমাদের মেডিকেল টেস্ট করানোর জন্য, আমাদের তখন অনশন চলছে, এর মধ্যে একত্রিত করানো হয়েছিল কিনা আমার ঠিক মনে নেই। হ্যাঁ, আপনারা তো ডিবি অফিসের মধ্যে হাঙ্গার স্ট্রাইক শুরু করেন, এটা একটা সেই খবরও আমিও অনলাইনে ছাপিয়েছিলাম তৎকালীন আমি যেখানে কাজ করতাম। একটা বিষয়, আপনারা যখন যে ভিডিওটা আপনাদের দিয়ে করাচ্ছিল আন্দোলন স্থগিত কর, তখন আপনার মনের মধ্যে আসলে কি কাজ করছিল বলেন তো? আমি একটু এগিয়ে প্রশ্নটা করি। তখন যে আপনাদের এই আন্দোলন স্থগিত করার যে একটা ভিডিও এটা হচ্ছে, কিন্তু
এইটা যে বোঝা গেছে যে এটা কোনো একটা কৌশল হতে পারে, এবং ওইটার পরের ঠিক পরক্ষণেই হচ্ছে পুরো দেশ, পুরো ঢাকা শহর আরও মোটামুটি প্রতিবাদে ফুঁসে উঠেছিল। এইটা কি কখনো ধারণা করছিলেন ভেতরে বসে? দেখুন, আমি চেয়েছিলাম, আচ্ছা, আমি খুব করে চেয়েছিলাম যে আমাদের এই ভিডিওটাতে মানুষ ভুল না বুঝুক, তারা ঠিকটা বুঝতে পারুক, খুব করে আশা করেছিলাম। কিন্তু একই সাথে ভয়ও পাচ্ছিলাম যে মানুষ যদি বুঝতে না পারে। মানে এখন তো জাতীয় রাজনীতির সাথে যুক্ত আছি, মানুষ এগুলোকে দুর্বলতা হিসেবে নেয়। কিন্তু আজ থেকে 2 বছর আগে ওই আন্দোলনের প্রেক্ষাপটে ওই জায়গাতে আমি শুধু একটা কথাই ভাবছিলাম যে একটা ভিডিওর কারণে যদি সত্যি আন্দোলনে কোনো হ্যাম্পার হয়, তাহলে আমরা আর কোনো দিন বাইরে বেরোতে পারবো না। আমার শুধু এটা মনে হচ্ছিল। তখন তো আসলে গুমের যুগ ছিল, ক্রসফায়ারের যুগ ছিল, এই ভয়টা হয়তো যে ডিবি অফিসে আছি বা হ্যাঁ, এবং অনেক ধরনের মানে আমাকে যেখানে রাখা ছিল এসআইরা, কনস্টেবলরা, আশেপাশে অনেক ধরনের কথাবার্তা, ওরা তো আমাদেরকে তো মানুষ বলে তো গণ্য করতো না খুব একটা, সামনে এই কথাবার্তা বলতো, অনেক ধরনের কথাবার্তাই শুনতাম। এখন আমার সন্দেহ হয় যে ওরা হয়তো আমাদেরকে প্যানিক করানোর জন্য এগুলো শোনায় শোনায় বলতো। আচ্ছা, ধরনের কথাবার্তা, আশঙ্কা তো থেকেই যায়। তারপরে তো আপনারা বের হলেন, 1 তারিখ নিশ্চয়ই আপনারা মুক্তি পান। এরই মধ্যে 9 দফা ঘোষণা হয়ে গিয়েছিল। আপনাদের অন্য সহকর্মী যারা ছিলেন, সমন্বয়ক যারা ছিলেন, পরবর্তীতে সেই 9 দফা থেকে 1 দফায় তারপরে তো সরকার পতন। তো এই যে জুলাই আন্দোলনের ইতিহাস বা জুলাই আন্দোলনের কথা বলতে গিয়ে 8 দফা, 9 দফা এবং পরবর্তীতে 1 দফা, এটার একটা চলে আসে, গল্প চলে আসে বা ইতিহাস চলে আসে। ওইটার সম্পর্কে একটু বলেন না, যে আপনারা তখন ইন্টারনেট ছিল না, কেউ কাউকে দেখতে পারতেন না, ফোনে ম্যানুয়ালি কথা বলতে হতো, ডিরেক্ট কলে। তো এই সমন্বয়টা আসলে কিভাবে হতো, বা এই বৈঠকগুলো বা সিদ্ধান্তগুলো আসলে কিভাবে হতো? বৈঠক হওয়ার তো সুযোগ খুবই কম ছিল, ফোনেই হতো যেটা হতো। আর দফা নিয়ে এত ক্যাচাল অলরেডি হয়ে গেছে। ক্যাচাল বলতে? ক্যাচাল মানে ক্রেডিটের একটা বিষয়, কে করেছে কে করেনি, কে আগে বলেছে কে পরে বলেছে। দেখুন, আমি শুধু একটা কথাই বলতে চাই, 8 দফা, 9 দফা, 1 দফা, দফা যেগুলো ছিল, চাওয়া যেগুলো ছিল, বিচার, পুনর্বাসন, কোটা নিরসন ইত্যাদি ইত্যাদি, প্রথম দিকের দফাগুলো বলছি, এগুলো আসলে যে ভাষাতেই বলা হোক না কেন, 5টা করা হোক বা 10টা করা হোক, ছোট করা হোক বড় করা হোক, এই কথাগুলো তখন সারা দেশের মানুষের মনের মধ্যেই ঘুরছিল। এগুলোকে কেউ জাস্ট চ্যানেলাইজড করছে। যেমন সম্ভবত 19 তারিখ, 20 তারিখ আমি, আশরেফা, আমার আরও 2জন সহকর্মী, আমরা কিছু দফা সাজিয়েছিলাম ইন্টারনেট বন্ধ হওয়ার ঠিক আগে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। নাহিদ ভাই তার লাস্ট মেসেজ যেগুলো ছিল সেখান থেকে তার বক্তব্যের সারবত্তা নিয়ে আমরা কিছু দফা সাজিয়েছিলাম, যেগুলো হাসনাত সার্জিস ভাইকে পাঠানো হয়। পরে আমাদের যে গ্রুপ, প্রত্যেকেই আমরা মোটামুটি এগুলো পাঠাই যে দফাগুলো এভাবে সাজানো যায় কিনা, কি করা যায়, কি করলে ঠিক হবে, আমরা দফাগুলো কোথাও পাবলিশ করতে পারি কিনা। এখন এইগুলো মডিফাই হতে থাকছিল, যারা আমরা যোগাযোগ করতে পারছিলাম সবাই নিজের না, এইভাবে ভাষাটা ভালো লাগছে না, একটু এভাবে দেওয়া যায় কিনা, এগুলো এভাবেই মডারেট হয়ে গেছে। আমি বিশ্বাস করি না এগুলো কোনো সিঙ্গেল পার্সনের ব্রেন চাইল্ড, এই লেখাগুলো, এই আলাপগুলো তো তখন তো সারা দেশেই চলছিল। কেউ চ্যানেলাইজড করেছে, কেউ পাবলিশ করতে পেরেছে, কেউ পাবলিশ করতে পারেনি। আর 1 দফার কথা যদি বলেন, আমার মনে হয় 16 তারিখের আবু সাইদ সহ বাকি 5 জনের, মোট 6 জনের খুন, 17 তারিখে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া, 18 তারিখ থেকে শুরু করে একের পর এক, প্রথমে তো শুধু প্রাইভেট বিশ্ববিদ্যালয়, তারপরে বস্তিতে, বিভিন্ন মোড়ে, যাত্রাবাড়ি, শনিরাখড়া, সায়দাবাদ, উত্তরা, মিরপুর 10, মিরপুর 11, এদিকে সেগুনবাগিচা, ওইদিকে কুড়িল, এদিকে মোহাম্মদপুর, ঢাকা শহরের এতগুলো জায়গাতে, এর বাইরে রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লায় যে সমস্ত ঘটনা ঘটেছে, যেভাবে গুলি করা হয়েছে, একের পর এক বাচ্চারা মারা গেছে, তাতে আসলে এইটা সুনিশ্চিত হয়ে গেছিল যে কেউ ঘোষণা দিক বা না দিক, এই 1 দফা তখন মানুষের মুখে মুখে ঘুরছিল। এবং নাহিদ ইসলামের মতন একজন
তরুণ নেতা তখন সাহস করে যে এক দফার ঘোষণা দিয়েছিল, আমার মনে হয় এটা আসলে জনমানুষের কথা কোনো একজন নেতার মুখ দিয়ে উঠে আসে, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, জনমানুষের পুরো আকাঙ্ক্ষাটাকে ধারণ করতে পারা। এই দফাগুলো আসলে একেবারে মাঠ থেকে তৈরি হওয়া, কোনো কেউ প্ল্যান করে করেছে এমন নয়। এই কিন্তু হ্যাঁ, দফাগুলোকে পাবলিশ করাও চূড়ান্ত সাহসের বিষয়, এটা মানতেই হবে। তো সেই সময় আসলে বিভিন্ন ছাত্র সংগঠন যারা ছিল তাদের সাথে আপনাদের যোগাযোগ বা সম্পর্কে আপনি কি জানেন, বা তাদের ওই সময়েও তাদের যে ভূমিকা যেটা ছিল সেটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, মূল্যায়ন তো অবশ্যই ডেফিনেটলি ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠনগুলো চমৎকার, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শক্তি, আমরা যারা ছিলাম, প্রত্যেকটি ছাত্র সংগঠনই অসাধারণ ভূমিকা পালন করেছে। এবং সত্যি কথা যদি বলি, আমি এখন দাঁড়িয়ে আসলে আমি ওইটা পাল্লাতে মাপামাপি করতেও চাই না যে কাদের বেশি ভূমিকা, কাদের কম ভূমিকা, কেউ রিসোর্স বেশি দিয়েছে, কারো শহীদ বেশি, এইসব হিসাব আসলে হয় না। কেউ চ্যানেল, যেমন আমাদের ছাত্র শক্তির অধিকাংশ নেতাই নেতৃত্বে ছিল, ছাত্র অধিকার পরিষদের অনেকে প্ল্যানিংয়ের সাথে যুক্ত ছিল, ছাত্র দল সবচাইতে বেশি মাঠে ছিল এবং সবচাইতে মজবুত প্রতিরোধগুলো তারা গড়ে তুলেছে। ছাত্র শিবির এখানে রিসোর্স দিয়ে, তাদের জনবল দিয়ে এখানে তাদের একটা বৃহৎ অংশীদারিত্ব রয়েছে। বাম সংগঠনগুলো আন্দোলনের মধ্যে বৈচিত্র্য তৈরি করেছে এবং বিশেষ করে কিছু কিছু জায়গাতে তারা যে প্রতিরোধ দেখিয়েছে সেটা আমাদের আন্দোলনের ইমপ্রেশন গড়ে তুলতে সাহায্য করেছে। কারোর চাইতে কেউ কম না, কোনো দিক থেকে আমি এটাকে কোনো দাঁড়িপাল্লায় মাপতে চাই না। 4 আগস্ট আপনি কোথায় ছিলেন? 4 আগস্ট আমি ইয়াতে ছিলাম। না, প্রশ্নটা এই জন্যই করলাম, মিরপুর এলাকায় আপনি বললেন যে হ্যাঁ। 3 আগস্ট আমি শহীদ মিনার এসেছিলাম, 3 আগস্ট আমি আর আসতে পারি। আপনাদের সেই ফ্রেম তো নিশ্চয়ই বাধাই করা, একটা ঐতিহাসিক ফ্রেম শহীদ মিনারের সেই ঘোষণা। না, আমি 4 আগস্টের কথা এই জন্য বললাম, 4 আগস্টে যখন আসলে আমি 10-এ ছিলাম, 10 নম্বরে। হ্যাঁ, তো আমি এই জন্য বললাম যে 4 আগস্ট যখন আসলে অল আউট একটা শুরু হয় আওয়ামী লীগের, তখন তো কোনো বাহিনী রাস্তায় ছিল না, আওয়ামী লীগ একটা অল আউট একটা শুরু করে। আমরা তৎকালীন ক্ষমতাসীন যারা ছিল তাদের নেতাকর্মীদের দিয়ে আন্দোলনকারীদের দমাতে, তখনও কি আসলে ওই রাস্তায় দাঁড়িয়ে মনে হয়েছিল কি না যে 5 আগস্ট আসতে পারে? ডেফিনেটলি অ্যান্ড ট্রাস্ট মি, আমার আসলে আগস্টের 5টা দিনেই সবচাইতে বেশি ভরসা পেয়েছি। আচ্ছা, যে এবার হচ্ছে। মিরপুরের ওই অঞ্চলে তো রীতিমতো প্রকাশ্যে গুলি করতে করতে নেতারা তখন পালিয়েছে একের পর এক, ওগুলো চোখে দেখা। মেট্রো রেলের ওপর থেকে গুলি করা, নেতারা রাস্তা দিয়ে গুলি করতে করতে পালাচ্ছে। কিন্তু তখনই সবচেয়ে বেশি বোঝা গেছে যে এরপরে আর সম্ভব না, এবার যাচ্ছে। এরপরে 5 আগস্ট তো সরকার গঠন হলো, সেই পতন হলো, দুঃখিত, সরকার পতন হলো, পরবর্তীতে একটা সরকার গঠনও হলো। তো আপনি ছিলেন সেখানে, আরেকজন সমন্বয়কের কথা না বললে নয়, উমামা ফাতেমা ছিল সেখানে। তো আপনাদের পরবর্তী সরকার গঠনে ওই সময়কার কথা একটু বলেন না, যে আপনাদের কোনো মতামত ছিল কিনা, বা আপনাদের ওই সময়? হ্যাঁ, রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে যে মিটিংটা হয় সেটাতে আমি উপস্থিত ছিলাম। জি, যদিও মিটিং কয়েক দফা হয়েছে, কিছু আরও বেশি ক্লোজ আমি একটা ফোরামে আমার থাকার সুযোগ হয়েছিল। এছাড়া এই প্রক্রিয়ার সাথে আমি খুব বেশি যুক্ত ছিলাম না। থাকতে চাইতেন না নাকি রাখা হয়নি? দেন আপনার প্রশ্নটা খুব কমপ্লিকেটেড। থাকতে চাইতাম না বিষয়টা এমনও না, আবার রাখা হয়নি বিষয়টা এমনও না। আসলে তখন এত কেওয়াজ, যেমন আমি 5 তারিখ রাত থেকে 7-8 তারিখ পর্যন্ত আমি ব্যস্ত ছিলাম দেশের বিভিন্ন প্রান্তে সমন্বয়কদের সাথে যোগাযোগে, যেন রাস্তাঘাটের সহিংসতাগুলো কমানো যায়, সেটার মনিটাইজেশনের সাথে আমি যুক্ত ছিলাম। আচ্ছা, এটা জানা ছিল না অনেকের। তখন এই কাজটার সাথে বিশেষ করে ওই 3টা দিন আমি, হামজা মাহবুব, আশরেফা, মাহবুব নামের আমাদের আরেকজন সহকর্মী, আরও অনেকেই, আমরা তখন সারা দেশের সমন্বয়কদের সাথে আমরা জেলায় জেলায় যোগাযোগ করছি। 5 তারিখ রাতেই আমি এবং আশরেফা একটা ভিডিও বার্তা দিয়েছিলাম। তারপর থেকেই এই ভিডিও বার্তাটা আমাদের তখন ধারণ করা যখন 24 অফিসে আমাদের
ভাইয়েরা বক্তব্য দিচ্ছে আর কি, তারা যখন লাইভ করছে তখন আমরা এই লাইভে ব্যস্ত ছিলাম। তো ঐতিহাসিক মুহূর্তকে বাদ গেছে অনেকগুলো ঐতিহাসিক মুহূর্তে বাদ গেছে, কিন্তু ওই মুহূর্তে দাঁড়িয়ে আসলে নিজেকে ক্যামেরার সামনে তুলে ধরার চাইতে এই দায়িত্বগুলো পালন করা বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল। মন্দির মসজিদগুলোতে পাহারা, মাজারগুলোতে পাহারা, বিভিন্ন স্থাপত্যগুলোতে পাহারা খুব বেশি সফল হয়েছে এমন নয়, কিন্তু তারপরেও দেশের মানুষ বলতে পারবে যে সরকারবিহীন 3টি দিন অনেকাংশে দেশ ঠান্ডা ছিল যতটাকে আওয়াজ হওয়ার কথা। আচ্ছা, 5 আগস্টে যখন রাষ্ট্রপতির সাথে মিটিংয়ে, তখন আপনি ছিলেন ওখানে? না, 5ই আগস্ট না, তো 6ই আগস্টের কথা। আচ্ছা, 6ই আগস্ট। হ্যাঁ, ওই দিন আমি ছিলাম। তখন কি সেনাবাহিনী বা অন্যান্য বাহিনী যারা, তারা ওখানে ছিলেন? 3 বাহিনীর চিফই ওখানে উপস্থিত ছিল। আপনারা কি তাৎক্ষণিকভাবে সমন্বয়কদের পক্ষ থেকে বা তখন সেনাবাহিনীর কাছে কি জানতে চেয়েছিলেন কিনা, বা এই ধরনের এই প্রসঙ্গটা উঠেছিল কিনা? একটু আমি প্রশ্নটা হচ্ছে এটা, যে এই প্রসঙ্গটা উঠেছিল কিনা যে শেখ হাসিনা কেন কিভাবে বিদায় নিল, বা তাকে যেতে দেওয়া হলো কিনা, এই প্রসঙ্গ কি উঠেছে? সত্যি কথা বলতে মিটিংগুলো অনেকগুলো লেয়ারে হচ্ছিল। আচ্ছা, আমাদের তখন অলরেডি লিয়াজু কমিটি গঠন হয়ে গিয়েছে, তো অন্য লেয়ারে হয়েছে কিনা জানি না। ঠিক যে ফোরামটাতে আমি ছিলাম ওইটুকু সময়ের মধ্যে এই আলোচনাটা আমার সামনে হয়নি। আর মানে জুলাই নিয়ে এতগুলো লেয়ার এখানে তো কোনো একক নেতৃত্ব ওই অর্থে, বা আমরা রাখিও নি একক নেতৃত্ব, কারণ দেখা যাচ্ছে একক নেতৃত্বের এর আগে আন্দোলনগুলো সফল করা খুব মুশকিল। তো বিভিন্ন লেয়ারের ঘটনাবলী যেটা জানি না, সেটা অ্যাজাম্পশন বলতে গেলে আসলে আরও বেশি মিসলিড হওয়ার সম্ভাবনা বেশি। তার থেকে যেটুকু জানি সেটুকু বলাই ভালো। জুলাই আন্দোলনের অনেক গল্পই তো আসলে শুনলাম। এরপরে তো 5 আগস্ট হলো, নতুন একটা বাংলাদেশ পেল। নতুন একটা বাংলাদেশ পাওয়ার পরে আমরা দেখলাম যে আন্দোলনের সময়, আমি নিজেও তো তখন খবর সংগ্রহ করেছি, তো আন্দোলনের সময় কিন্তু আমরা সাংবাদিকরাও আসলে দেখিনি যে কে আসলে ধার্মিক, কে ধার্মিক না, হ্যাঁ, কে আসলে মাদ্রাসার, কে স্কুল কলেজের, আবার কে শাহবাগ প্রজন্ম চত্বরের পক্ষের, কে বিপক্ষের, হ্যাঁ, এইগুলো আমরা, বা কে পর্দা করে, কে পর্দা করে না, এইগুলো আমরা আসলে আন্দোলনের সময় আমরা সত্যি কথা দেখিনি। 5 আগস্টের পরে দেখলাম হঠাৎ এই আলোচনাটা খুব বেশি, বিশেষ করে নারীদের ক্ষেত্রে, নারীদের, আমরা বাইরের মবের কথা না বলি, অনলাইনে মবের ক্ষেত্রে কে কোনটা, কে শাহবাগী, কে এই বিভাজনটা আসলে আপনার কি মনে হয় কেন হলো? এখানে আপনারা একটা ইনভেস্টিগেশন করেন না, করে দেখেন না? এই প্রশ্ন তো আমারও, এই প্রশ্নের উত্তর তো আমিই খুঁজছি। আচ্ছা, তবে যদি উত্তর চান, যে উত্তরটা দিব সেটা খুব একটা জুলাই কেন্দ্রিক উত্তর হবে না। দেখুন, আমার কাছে মনে হয় যে কাজের ক্ষেত্রে, যে কোনো কাজে, ঘরে বাইরে, রাজনৈতিক সামাজিক যে কোনো কাজেই আসলে নারীর অংশগ্রহণে আসলে কারোর কোনো আপত্তি নেই। মানে সমাজের কোনো আপত্তি অংশগ্রহণে কখনো থাকে না, আপত্তিটা থাকে অংশীদারিত্বে। আচ্ছা, তো আন্দোলনের সময় বিষয়টা ছিল অংশগ্রহণের পর যখন এখানে ওই হিস্সাদারিটা দেওয়ার বিষয়টা আসে, তখন পেছনে ফেলে দেওয়া আর কি, এরকম আর কি, মানে ক্রেডিট যতটা কম দেওয়া যায়, একটু ওদিকে কম দিতে পারলে একটু এদিকে বেশি নেওয়া সম্ভব। মানে আরো ভালো বাংলায় বললে কি এরকম, আন্দোলনের সময় আপনারা নারীদেরকে সামনে রাখতে পেরেছেন, বা নারীদের স্লোগানকে আপনারা বড় করে দেখাতে পেরেছেন, কিন্তু আন্দোলনের পরে নারীদের, না, আমার মনে হয় না এটা আলাদা করে নারীদের সামনে রাখা বা বড় করে দেখানোর কিছু। আমার মনে হয় নারীরা যারা এসেছিল তারা নিজেদের নাগরিক দায়িত্ব পালনের উদ্দেশ্যেই আন্দোলনে এসেছিল, কিন্তু তাদেরকে যে ধরে রাখা যায়নি, বা তাদের প্রতি যে আন্দোলনের সময় যে সহিংসতা সমাজ দেখিয়েছে, পরে যে সেটা দেখায়নি, এটা জাস্ট আমাদের সমাজের ক্ষুদ্রতা প্রকাশ করে। সবশেষ প্রশ্ন, জুলাই আসলে যে চেতনা হয়েছিল, পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার আসলো, এখন রাজনৈতিক সরকার, সেই চেতনার এখন কতটুকু প্রতিফলন পাচ্ছেন, বা কি করার যায়? না, পাচ্ছি না। আমি এই সরকারের জুলাইকে ধারণ করার প্রশ্নটা যখন আসে, আমি মনে করছি না এই সরকার জুলাইকে ধারণ করছে। হ্যাঁ, এখন সরকার বলতে পারে যে যেহেতু তার একটি পুরনো রাজনৈতিক দল, তাদের নিজস্ব চিন্তাভাবনা রয়েছে, তাদের নিজস্ব ইতিহাস রয়েছে, স্বাধীনতা পরবর্তী সময়ে তাদের বিভিন্ন কার্যক্রম রয়েছে, তারা আসলে জুলাইকে ধারণ করতে আগ্রহী নয়। একটা কারণ বলেন না কেন? আই ডোন্ট নো, মেবি তারা মানে কি এমন করছে, কয়েকটা লক্ষণ বলেন না। ও আচ্ছা, যেমন ধরুন জুলাই সনদ কিংবা গণভোট নিয়ে তাদের যে অনীহা, এটা নিয়ে কাজ করার ক্ষেত্রে,
কিংবা সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন সময় বলা যেগুলো নির্বাচনী স্ট্র্যাটেজি ছিল, বা বিভিন্ন জায়গায় বাইরে, সংসদের বাইরেও নেতৃবৃন্দের বিভিন্ন বক্তব্য, আমি এগুলো কোট আনকোট করতে চাচ্ছি না আসলে। এই যে বিষয়গুলো, এগুলো তাদের অনীহা অবজ্ঞায় প্রকাশ করে। কিংবা এখানে ক্যামেরার সামনে বসে এটা বলা যে জুলাই আসলে প্ল্যান্ড ছিল, জুলাই ছাত্র জনতা না বুঝে নেমেছিল, মনিয়াপা যেটা বলেছে, ইটস ভেরি স্যাড। আমি খুবই দুঃখ পেয়েছি ওনার এই বক্তব্যে। কিংবা বিভিন্ন সময় এগুলো যে বলা, এই কথাগুলো, এগুলো আসলে ধীরে ধীরে জুলাইয়ের গুরুত্ব, মানে জুলাই যে অতটা গুরুত্বপূর্ণ না এটা ধীরে ধীরে বোঝানো, এই কথাটাকে সফট লঞ্চ করা। প্রথম বছরে, প্রথম 6 মাসেই যদি এই পরিস্থিতি হয়, আগামী 5 বছর তারা, আমি খুব একটা আশাবাদী না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এসেছেন, আপনার সংসদ সদস্য বা অন্যান্য সাংগঠনিক কাজের বাইরেও আমাদের এত সময় দিয়েছেন। দর্শক, আমরা নুসরাত তাবাসসুমের সাথে কথা বলছিলাম জুলাই নিয়ে। দেখা হবে অন্য কোনো পর্বে, জুলাই কাস্টে। নিশ্চয়ই জুলাই তো শুধু আসলে মুখে কথা বলার নয়, এটা ধারণ করারও বিষয়। সেটা যার যার জায়গা থেকে, জুলাই আন্দোলনকারী থেকে বা আন্দোলনকারীর সেটার ফসল যারা পাচ্ছেন, ফল যারা পাচ্ছেন, তারা সেটা যার যার জায়গা থেকে অনুধাবন করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।